নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে আন্দোলন সহিংস হতে পারে। সরকারকে বেশ কিছু ইঙ্গিত দিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিস্ফোরক মন্তব্য। নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ইউনূস সরকারকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের দাবি। পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা এবার যোগ দিচ্ছেন এনসিপিতে। রাজনীতির মহলে নানা আলোচনা সমালোচনা। তফসিল ঘোষণার পরপরই সারা দেশের রাজনীতি উত্তপ্ত। ভয়াবহ আতঙ্কে মির্জা ফখরুল এবং বিএনপি। সংকটাপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে ওসমান হাদি। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের। এবং বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবার সাংবাদিকের ওপর হামলা। সোশ্যাল মিডিয়াতে নিন্দার ঝড়। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য, আন্দোলন সহিংস হতে পারে, এমনই বিস্ফোরক ইঙ্গিত দিয়েছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নির্বাচন কিভাবে বানচাল করা যায় তার জন্য উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, তখন আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সভাপতি শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে আন্দোলনে নামবে এবং সে আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন পরিকল্পিত সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তাদের মতে সাম্প্রতিক কিছু ঘটনা, হামলার অভিযোগ ও নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে এর মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এছাড়াও আরও বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। অনেকেই মনে করছেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের লুকিয়ে থাকা সহযোগী দোসররা। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত করে উঠতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম। জয় বলেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটি ঢাকায় সহিংসতায় রূপ নেবে। ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলো জয়ের মন্তব্যকে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ইঙ্গিত হিসেবে দেখছে এবং এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি বলে আখ্যা দিচ্ছে। সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে। আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা। বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকে দলটির প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন। তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে গত অক্টোবর মাসে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগকে আগামী বছর নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখো লাখো সমর্থক এই নির্বাচন বয়কট করবে। গত 11ই ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা ও নিবন্ধন স্থগিত হওয়ায় এই নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এই সাবেক দুই উপদেষ্টা বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ অথবা স্বতন্ত্রভাবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলাপ রয়েছে। তবে মাহফুজ আলম ও আসিফের একাধিক ঘনিষ্ঠ সূত্র এবং এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই দুজন নেতা। জানা গেছে, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ইতিমধ্যে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। এছাড়া লক্ষ্মীপুর 1, রামগঞ্জ আসন থেকে মাহফুজ আলম প্রার্থিতা করবেন বলেও তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন। এর আগে 125 আসনে এনসিপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এই দুজনের আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি। দুই সাবেক উপদেষ্টার এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, শেখ হাসিনার পতন ঘটানো 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়াটাই স্বাভাবিক। তবে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হওয়ার ঘোষণা কয়েক দিনের মধ্যে তাদের পক্ষ থেকেই আসবে। এর আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর গণমাধ্যমে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন এটি তার সিদ্ধান্ত। তিনি যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আসেন আমরা তাকে স্বাগত জানাব। এর আগে নাহিদ ইসলাম যখন উপদেষ্টার দায়িত্ব ছেড়ে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন আমরা তাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম তেমনিভাবে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপির সঙ্গে যুক্ত হতে চাইলে আমরা তাদের স্বাগত জানাব। গত ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ ছেড়ে এনসিপির প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন অভ্যুত্থানের আরেক নেতা নাহিদ ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন অন্যতম নীতি নির্ধারণী নেতা জানিয়েছেন, আসিফ দলটিতে যোগ দিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ার নিশ্চয়তা চান, আহ্বায়কের পরের পদমর্যাদা চান। উপদেষ্টার পদ ছাড়তে অনিচ্ছুক মাহফুজ সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলে গুরুত্বপূর্ণ অবস্থান চান। এইসব বিষয়ে দর কষাকষির কারণেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বিলম্ব হচ্ছে। তবে এই দুজন এনসিপিতে আসছেন তা নিশ্চিত। তফসিল ঘোষণার পরপরই সারা দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে এবার মরিয়া হয়ে আছে ভারত এবং আওয়ামী লীগ। সম্প্রতি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলি বর্ষণের পর থেকেই রাজনীতির মহলে আতঙ্ক তৈরি হয়েছে। হাদির মতো এরকম ঘটনা আরও ঘটতে পারে এমনটাই আশঙ্কা মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, ঠিক সেই সময় আবারও নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশুদিন যে ঘটনা ঘটেছে ওসমান হাদির উপর হামলা, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এরকম ঘটনা আরও ঘটতে পারে। রোববার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, যখন পাক হানাদার বাহিনীর পরাজয় অসাধ্য হয়ে উঠছে, চতুর্দিক থেকে যখন মুক্তিবাহিনী ঢাকা ঘিরে ফেলেছে, সেই সময়ে পাক হানাদার বাহিনী এই বাংলাদেশে সমস্ত মেধাকে বিনষ্ট করে দেওয়ার জন্য এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদের তুলে নিয়ে
গিয়ে দোসরদের সঙ্গে তার যোগসাজশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ অনেককে তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এভাবেই আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারাই। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়। আজকে আমাদের এই দিনে বারবার আমরা সেই কথা মনে করি। একইভাবে আমরা সবাই জানি যে 2024 সালে আমাদের সন্তানদের গণহত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি এই রকম ঘটনা আরও ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড আজ রোববার এ বিষয়ে বৈঠক করে। বৈঠকে হাদীকে বিদেশে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বোর্ডের সব সদস্য বৈঠকে ছিলেন। রোগীর কেস সামারি প্রস্তুত করে এর মধ্যে বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেওয়া হওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনও কোনো দেশ চূড়ান্ত হয়নি। চিকিৎসকরা জানান, হাদীকে বিদেশে নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দুটি বিষয়ের উপর। এক, বিদেশি কোনো হাসপাতাল তার কেস গ্রহণ করে কিনা। দুই, রোগীকে নিরাপদে বিদেশে নেওয়ার মতো শারীরিকভাবে স্থিতিশীল অবস্থা তৈরি হয় কিনা। এই দুটি বিষয় নিশ্চিত হওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাদীর শারীরিক অবস্থায় এখনও কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। পরিস্থিতি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক হলেও অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের অবস্থা অত্যন্ত খারাপ পাওয়া গেছে বলে জানান চিকিৎসকরা। ব্রেনে ব্যাপক ইডেমা অর্থাৎ পানি জমে রয়েছে, যার ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটে ফোটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। ক্লিনিক্যাল পর্যবেক্ষণেও অবস্থার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। চিকিৎসকদের মতে ব্রেন স্টেমের ইনজুরি এখনও গুরুতর পর্যায়ে রয়েছে। অপারেশন করা পাশ দিয়ে মস্তিষ্ক কিছুটা বাইরের দিকে চাপ দিচ্ছে। বর্তমানে হাদীর সবচেয়ে বড় জটিলতা হচ্ছে মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা বলে জানান তারা। ফুসফুসের অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনও লাইফ সাপোর্টে রয়েছেন এবং যন্ত্রের সহায়তায় শ্বাস প্রশ্বাস চলছে। তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। চিকিৎসকদের হিসেবে প্রতিদিন প্রায় 4 লিটার ইউরিন আউটপুট হচ্ছে এবং সে অনুযায়ী শরীরের ফ্লুইড ব্যালেন্স বজায় রাখা হচ্ছে। এছাড়া অতিরিক্ত রক্ত জমাট বাঁধার জটিলতা, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন ডিআইসি এর অবস্থাও আগের মতোই রয়েছে। নতুন কোনো সংকট তৈরি হয়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় হামলার এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় একজন যুবক দৌড়ে এসে এক সাংবাদিকের হাত ধরে ঘুরিয়ে ফেলে দেন। পরে ওই যুবক দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবক এবং হামলার শিকার সাংবাদিকের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল 7টায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল 7টা 20 মিনিটে
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা।